एक पल तो अब हमें जीने दो give me some sunshine, give me some rain, give me another chance, I wanna grow up once again. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। কবিগুরুর লেখা এই লাইনগুলি আজ বোধ হয় বেশ প্রাসঙ্গিক, কারণ সমাজটা আধমরা হয়ে গিয়েছে বললে খুব কি ভুল বলা হবে। জেনজি আন্দোলন তোমরা অংশগ্রহণ করেছো, সেখানে আমরা যেটা বক্তব্য যে তোমরা তারপরে ক্লাসে যাচ্ছ, ক্লাসের শিক্ষকরা অধ্যাপকরা তারা কি বলছেন? যে এই যে কথাটা আপনি একটু আগেই বললেন যে সরকার মানেই রাষ্ট্র নয় এবং সরকারের এগেনস্টে বলে আমরা রাষ্ট্রদ্রোহ করা নয়, এগুলো আমরা ক্লাসে শিখছি এবং এখনও অবধি ওই জায়গাটাতে আমি বলবো স্যাফ্রনাইজেশনটা হয়নি, যে আমাদের প্রফেসরদের মৃদযন্ত্র অনেক যথেষ্ট ঠিক আছে। জেনজি বা তরুণ প্রজন্ম কিন্তু চিরকালই হচ্ছে সততা বা প্রতিবাদ বা রাইটিয়াসনেস মোরালিটির একটা স্তম্ভ। আমি নিজে পার্সোনালি এই জিনিসটা শুনেছি যে তুই যখন নিটের স্টুডেন্ট নোস তখন তোর এখানে অংশগ্রহণ করার কি দরকার আছে। এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের সরকার তো আমাদের হয়ে কাজ করবে, সরকারের ভয়ে আমরা কেন চুপ করে বসে থাকবো। बचपन तो गया जवानी भी गई एक पल तो अब हमें जीने दो। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়, ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। রাজনীতি শুধুমাত্র রাজার নীতি হতে পারে না, রাজনীতি সাধারণ মানুষের নীতি। আজ যে জেনজি আন্দোলন সারা ভারতবর্ষ সাক্ষী রইল, যে জেনজি আন্দোলনের ফলে, যে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে আন্দোলনের ফলে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি প্রাক্তন এখন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হলেন, সেই আন্দোলনের পরবর্তী রূপরেখা কি কি বলছে এই বাংলার জেনজিরা, কিভাবে দেখছেন তারা স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান যে এই বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিভাবে ব্যাখ্যা করছেন এই সমাজের, এই রাজ্যের, এই দেশের কোনায় কোনায় যে দুর্নীতি ছড়িয়ে আছে, সেই দুর্নীতির প্রত্যেকটি গল্পকে কথা বলবো তাদের সঙ্গে। আমরা এমন একটা জায়গায় বসে রয়েছি, সেই ইতিহাসটা অনেক পুরনো, একেবারে নবজাগরণের ইতিহাস এই ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছিল বলা যায়। সেখানে আজ তোমরা একটা জেনজির আন্দোলন দেখলে, কি মনে করছো এই আন্দোলন? তোমরাও অংশগ্রহণ করেছিলে সেখানে অনেকেই, কিভাবে দেখছো? এত একজন মন্ত্রী তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন, কিভাবে দেখছো? দেখুন, আমরা পশ্চিমবঙ্গে আগেও দেখেছি যখন আরজিকর মুভমেন্ট হয়েছিল, সেই সময় প্রচুর মানুষ পথে নেমেছিল, শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও, যেটা আমরা এখনও দেখতে পেয়েছি। কিন্তু ওভারঅল আমরা জাস্টিসটা পাইনি। সেখানে যতটা আমাদের ভেঙে গিয়েছিল, মানে মনোবলটা ভেঙে গিয়েছিল, সেটা এটাতে বেড়ে গিয়েছে। মানে আমরা এটুকু এস্টাবলিশ করতে পেরেছি যে স্টুডেন্টরা চাইলে বা ধরতে গেলে নাগরিকরা চাইলে, যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সেই পিপলরা চাইলে যে ক্ষমতাকে প্রশ্ন করতে পারে এবং ক্ষমতা যে ঔদ্ধত্য সেটা যে পড়ে যেতে পারে, সেইটাই এই প্রুফটা হলো যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিল। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায় যে ধর্মেন্দ্র প্রধান তো ইস্তফা দিয়ে দিল, কিন্তু এই যে এনটিএ দুর্নীতি, এই যে বিভিন্ন সিইউটি পরীক্ষা নিয়ে এই সমস্যা, শিক্ষামন্ত্রী ইস্তফা দিল, আমরা দেখলাম নতুন শিক্ষামন্ত্রী এসেছে প্রহ্লাদ যোশী, এবং সেই শিক্ষামন্ত্রী সেই আরএসএসের থেকেই রয়েছে, ধর্মেন্দ্র প্রধান আরএসএসের সাথেই যুক্ত। এবার এই যে আরএসএস তো ওভারঅল খুব প্রগতিশীল একটা সংগঠন নয়, কারণ আরএসএস তো মনে করে যে মেয়েরা ছোটোবেলায় বাবার সম্পত্তি, বড় হলে বরের সম্পত্তি, এবং যারা বৃদ্ধকালে ছেলের সম্পত্তি। তো মেয়েদের যে কমোডিফাই করা, মেয়েদের যেরকম আমরা যখন বিলকিস বানোর ঘটনাটা হয়েছিল, তারপর সেখানকার যারা রেপিস্ট ছিল তাদেরকে যখন কোর্ট থেকে ছেড়ে দেওয়া হলো, তখন আমরা দেখেছি যে এই প্রহ্লাদ যোশী, যিনি এখন আমাদের শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন যে গুড বিহেভিয়ারের জন্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তো এগুলোকে আমরা প্রশ্ন করছি এখন ভবিষ্যতে, যেহেতু এরকম বড় একটা বেস তৈরি হয়েছে, মানুষ বুঝতে পেরেছে যে মানুষ প্রশ্ন করলে যারা ক্ষমতা আছে তারা উত্তর দিতে বাধ্য, তারা অ্যাকাউন্টেবল আমাদের কাছে, তো সেটার একটা বেস তৈরি হচ্ছে এবং এগুলো নিয়ে ভবিষ্যতে আমরা প্রশ্ন করব। তো এই বেসটা তৈরি হচ্ছে এবং এটা খুব পজিটিভ একটা পয়েন্ট।
আবারও ওই প্রশ্নটাই ফিরলাম যে যে আমরা যেখানে বসে আছি সেটা একটা নবজাগরণের ইতিহাস, এবং কি মনে হয় যে ছাত্রছাত্রীরা, যুব সমাজ, তারা এই নবজাগরণ আবার আনতে পারবে? কারণ তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো সেই বিশ্ববিদ্যালয় এক ভারতের স্বাধীনতা সংগ্রামে একটি বড় ভূমিকা রেখেছিল। দেখুন, আমরা তো মনে করি, আমরা রাজনৈতিক দিক থেকেও বলি যে ছাত্ররা হচ্ছে বিপ্লবের বার্তাবাহক। তো ছাত্রদের একটা যথেষ্ট বড় ভূমিকা থাকে বিভিন্ন সমাজকে বদলের ক্ষেত্রে, সমাজে যে রিফর্মগুলো আসে সেসব ক্ষেত্রে ছাত্রদের একটা বড় ভূমিকা থাকে। কারণ ছাত্ররা শেখে এবং শেখার পরে আজকে আমরা যারা পড়াশোনা করছি, ভবিষ্যতে তারা সমাজের বিভিন্ন সেক্টরে কাজ করব। হয়তো আমাদের মধ্যে কেউ মন্ত্রী হবে, কেউ হয়তো ডাক্তার হবে, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষকতা করবে। তো সেখানে দাঁড়িয়ে যে আমাদের ইউনিভার্সিটির যে ইতিহাস, তো আমরা সবাই জানি যে আজাদি স্লোগান নিয়ে এখন এত ক্রিটিসিজম করা হচ্ছে। আমরা কি বলি, ভুকমারি সে আজাদি, ভেদভাব সে আজাদি। মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে দলিত বিভিন্ন, আমরা যদি দেখতে চাই, মানে ডেটা দেখতে চাই, এই যে যারা স্যানিটাইজেশনের যে ওয়ার্ক করে, মানে ড্রেন পরিষ্কার করা, নর্দমা পরিষ্কার করা, সেগুলোর কিন্তু ডেটা হিসেবেও দেখলে আপনি দেখবেন মুসলিম এবং দলিতদের সংখ্যা বেশি ডেটা যদি দেখেন। এবং এই যে খেতে পায় না মানুষ, ভারতবর্ষতে এই সিচুয়েশনটা এখনও আছে। মানে আজাদি তো 1947-এ আমরা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়ে গিয়েছিলাম, ভোটাধিকার পেয়ে গেছিলাম। এবং হাস্যকর এটাই যে বিজেপি RSS শেখাচ্ছে যে দেশপ্রেম কী। তো আমাদেরকে এটাই বলতে হয় যে আমরা প্রেসিডেন্সির ছাত্র হিসেবে বলুন বা বাংলার বাসিন্দা হিসেবে বলুন, আমাদের দেশপ্রেম নেতাজির থেকে শিখতে হবে, আমাদের দেশপ্রেম ক্ষুদিরামের থেকে শিখতে হবে, ভগৎ সিংয়ের থেকে আমরা দেশপ্রেম শিখি, নেতাজিও এখানে পড়তেন। আমরা বিজেপির থেকে RSS-এর থেকে দেশপ্রেম শিখবো না, যাদের এই যে পুরো আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, তার পিছনে কোনো গুরুত্বই ছিল না। তারা খুব তাড়াতাড়ি চিঠি লিখে দিতেন যে আমি খুব দুঃখিত, আমাকে জেল থেকে বের করে দিন। তো এই যে প্রেসিডেন্সির ইতিহাস, সেইটাও প্রেসিডেন্সির স্টুডেন্টরা আমরা আগেও অনশন করেছি এখানে 12 ঘন্টা, সকাল 9টা থেকে রাত্রি 9টা। এবং পরবর্তী সময় আমরা মিছিলে গিয়েছি, আগে যেটা পশ্চিমবঙ্গে যে মিছিলটা হলো ধর্মতলা, শিয়ালদা থেকে ধর্মতলা, সেখানেও আমাদের স্টুডেন্টরা প্রায় 150 থেকে 200 জন এখান থেকে জয়েন করেছে। তো ওটাই, মানে আমরা আরজি করার সময় আমরা সরব হয়েছিলাম, আমরা এখনও সরব হয়েছি। এবং ভবিষ্যতে এই যে শিক্ষামন্ত্রী, মানে স্ট্রাকচারের বদল, মানে সিস্টেমে যদি বদল না হয় তাহলে তো আমরা বলতে পারবো না যে সিস্টেমটা ফেয়ার। তো এবং এখন যে ক্ষমতায় এসছে সে তো এটাও বলে দিয়েছে বিদ্যুৎ থাকে না বলে জনসংখ্যা বেড়ে যায়। তাহলে যে কয়লামন্ত্রী থাকাকালীন এরকম কথা বলছে, সে এখন শিক্ষামন্ত্রী হয়েছে। তো সেখানে তার থেকে কি এক্সপেক্টেড, মানে আমরা কি এক্সপেক্ট করছি, কেন আমরা ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চেয়েছি, সেটা কি আদৌ রিফ্লেক্ট করবে, এটা আমাদের প্রশ্ন। আমি তো বলবো আমি একজন পলিটিক্যাল, আমি কট্টর পলিটিক্যাল, জেনজি যাকে বলছে, জেনজি পলিটিক্যালে সচেতন। এবং জেনজিকে যদি ধরা হয় যে না ওরা পলিটিক্যাল, ওরা সবসময় এদিক ওদিক ঘুরে বেড়ায়, এটা একদমই না। আমরা দেখলামও পরশুদিন যা হলো, এই দীর্ঘ 1 মাস ধরে যা হয়ে এসছে, তো জেনজি তো পলিটিক্যাল। কিন্তু এটা তো সত্যি কথা যে অভিভাবকরা কখনোই এটা বলতে পারেন না যে আমার ছেলে বা মেয়ে বড় হয়ে রাজনীতিবিদ হবে। এই যে পরিস্থিতি, যে কখনো আমরাও বলতে পারি না যে আমরা বড় হয়ে তুমি কি হতে চাও, এই রচনায় কিন্তু আমরা লিখতে পারি না যে আমরা বড় হয়ে রাজনীতিবিদ হতে চাই। কেন বলো তো এই পরিস্থিতি? দেখুন, এটা একটা সামাজিক এবং একটা মেন্টালিটি। দেখুন, এটাও আমি শুধু অভিভাবকদেরকে দোষ দেবো না, কেননা যে আমি যদি বাংলার কথা বলি, বাংলার রাজনীতিটা যেভাবে চলে গেছে, যেভাবে একটা গুন্ডামির পর্যায়ে চলে গেছে, যেভাবে একটা মাফিয়া, একটা গুন্ডারাজের জায়গায় চলে গেছে, সেখান থেকে যে অভিভাবককে আমি দোষ দিতে পারি না যে না তোমরা কলেজে যে বেশি রাজনীতি করবে না। আমার মাও বলে যে কলেজে বেশি রাজনীতি করবি না, একটু দূরে থাকবি এগুলো থেকে। তো আমি দূরে থাকি না, সেটা অন্য কথা, কিন্তু অভিভাবককে আমি দোষ দেবো না যে বাংলার গুন্ডামি রাজনীতিটা যেভাবে গুন্ডামির দিকে সরে গেছে, যেই রাজনৈতিক অবক্ষয় যেটা বলছি আমরা, এটা তো হয়েছে। আমি এখন রাজনীতিবিদদের নাম করছি না, কিন্তু তারা যেসব মন্তব্য দিচ্ছে, তারা যেসব বোমা তারপর মেরে দেবো, কেটে দেবো, এসব যে কথাগুলো বলছে, এরপর কোন অভিভাবক চাইবে যে তার ছেলে রাজনীতি করুক? তাহলে এটা তো বলাই যায় যে যুব সমাজ এই সোকল্ড রাজনীতি বা রাজনৈতিক দলগুলির বাইরে গিয়ে রাজনীতিটাকে স্বচ্ছ করার একটা চেষ্টা করছে। হ্যাঁ, একদম, এটা তো চেষ্টা করছে, এটা জেনজি চেষ্টা করছে এই শুধুমাত্র পার্টিজানশিপের মধ্যে না থেকে রাজনীতিটাকে কি করে নতুনভাবে চেনা যায়, রাজনীতিটাকে কিভাবে একটা নতুন ফেস তৈরি করা যায়, যে না জেনজিরা রাজনীতি করবে, মানে যুব সমাজ রাজনীতি করবে, কিন্তু শুধু যে সেটা বিজেপি, সিপিএম, তৃণমূলের মধ্যে ভেতরে রয়ে থাকবে সেটা নয়, কিন্তু রাজনীতি করব। এই যে সিজেপি, যেটা মানে ককরোচ জনতা পার্টি, তো একটা অনলাইন মাস মুভমেন্ট, কেউ ভাবতেও পারেনি যে আজ সে এরকম একটা দিকে নিয়ে চলে যাবে। এটা হওয়ারও মেন কারণ হচ্ছে সিজেপি নিজেদেরকে রাজনৈতিক
আইডিওলজির থেকে দূরে দূরে রেখেছিল বলে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সিজেপি একমাত্র সাকসেসফুল হওয়ার কারণ তারা রাজনৈতিক পার্টি থেকে দূরে ছিল, আর এটাই জেনজি করার চেষ্টা করছে যে আমরা পার্টিজানশিপের বাইরে থেকেও রাজনীতিটা করতে পারি। আমরা যেই সিঁড়িতে এখন বসে রয়েছি সেই সিঁড়িটির নাম নেতাজি সিঁড়ি। ইতিহাস বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, ঠিক তখন তার সঙ্গে E.F. ওটেন, একজন ইংরেজ অধ্যাপক, তার মতবিরোধ শুরু হয়। কী কারণে সেই মতবিরোধ? কারণ E.F. ওটেন তিনি ভারতীয় ছাত্রদের একেবারে সেই সময় অবহেলা করতেন, একাধিক ভাষায় অপমান করতেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সেটা মেনে নিতে পারেননি। তিনি এবং তার সহপাঠীরা কলেজ কর্তৃপক্ষকে চিঠি লেখেন। কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিলেন না। তখন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার সহপাঠীরা এই সিঁড়িতেই সেই অধ্যাপকের সঙ্গে একদিন একেবারে ধস্তাধস্তিতে যুক্ত হলেন। এবং এই যে ধস্তাধস্তি কাণ্ড, ঠিক তারপরেই কিন্তু কলেজ কর্তৃপক্ষ নেতাজিকে ডেকে পাঠায়। কিন্তু সরাসরি আঘাতের ক্ষেত্রে নেতাজির নাম সেই সময় পাওয়া যায়নি, তাকে বহিষ্কার করে দেয় কলেজ কর্তৃপক্ষ। পরবর্তী ক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের আত্মজীবনীতে অর্থাৎ অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম বইটিতে তিনি লেখেন যে এই ঘটনা অর্থাৎ তার কলেজ থেকে বহিষ্কারের এই শাস্তির ঘটনা সেদিন তার জীবন ঘুরিয়ে দিয়েছিল। অর্থাৎ তারপর থেকেই তার মনে স্বাধীনতা আন্দোলনের যে বীজ, সেই বীজ বপন করে দেয়। এবং সেই আপনারা দেখতে পাচ্ছেন যে আজাদি স্লোগান এখানে লেখা, সেই আজাদি স্লোগান কিন্তু তারই বার্তাবহ। অর্থাৎ এখানের ছাত্রছাত্রীরা এখনো বিশ্বাস করেন স্বাধীনতা আনতে গেলে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে হবে। স্কুলের গণ্ডি যখন পেরিয়েছে, স্কুলে থাকাকালীন আমরা এবারের যে জেনজি মিছিল এবং সেখানে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে মিছিল আমরা দেখলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি স্কুলের একাধিক ছাত্রছাত্রীও যুক্ত হয়েছিলেন এবং আমাদের কলকাতার মিছিলও তাই। তো সেখান থেকে স্কুলে থাকতে থাকতে এই যে রাজনীতির চিন্তা ভাবনা বা এই যে রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের যে শাসক দল তাদের বিরুদ্ধে প্রশ্ন করার যে মানসিকতা তৈরি হওয়া, এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব? মানে কে স্কুলে পড়তে পারবে, কে স্কুলে পড়তে পারবে না, মানে এই যে পড়াশোনা, আমি আজকে প্রেসিডেন্সিতে পড়ছি, এখানে ভর্তি হওয়ার যে এক্সাম যথেষ্ট টাফ হয়। আমি একটা বেসরকারি স্কুলে পড়েছি, আমি 11-12 কোচিং পেয়েছি, ভালো খাবার দাবার পেয়েছি, একটা সুস্থ পরিবেশ পেয়েছি, বইপত্র পেয়েছি। ধরে নিচ্ছি কোটানকোট একটি ডোমের ছেলে বা একটি ডোমের মেয়ে, সে সকালবেলা উঠে রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে বসবে, স্কুলে যাবে, নাকি সে সকালবেলা উঠে এটা দেখবে যে আমাকে প্লাস্টিকটা কুড়িয়ে রাতের বেলা খাবার আমাকে বাড়িতে নিয়ে আসতে হবে? মানে যদি একজন এমন মানুষ হয় যার ইকোনমিক সিকিউরিটি রাষ্ট্র গ্যারান্টি করছে না, তাহলে তার ছেলেমেয়ের শিক্ষাও রাষ্ট্র গ্যারান্টি করছে না, তাহলে তার শিক্ষার জায়গার করে সে আসতেই পারবে না, পড়াশোনা করতেই পারবে না। তাই জন্য যারা আমরা অপরচুনিটিটা পাচ্ছি, আমাদের একটা দায়িত্ব যে আমরা সেটাকে ডেমোক্রেটাইজ করব এবং তার জন্যই রাষ্ট্রের বিরুদ্ধে বলা, তারা যাতে এই শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান এগুলোকে গ্যারান্টি করে। শাসক দল মানেই রাষ্ট্র নয়, এটাও একটা যথেষ্ট। হ্যাঁ, শাসক দল মানে আমরা যদি বলি স্টেটের 4টে এলিমেন্ট, তার মধ্যে পপুলেশন আছে, সোভারেনিটি আছে, তার মধ্যে গভর্নমেন্ট একটা এলিমেন্ট আর টেরিটরি আর একটা এলিমেন্ট। তো গভর্নমেন্ট শুধুমাত্র একটা এলিমেন্ট এবং শাসক দল মানেই স্টেট নয়। স্টেট মেশিনারির 4টে এলিমেন্টের মধ্যে একটি মাত্র এলিমেন্ট হচ্ছে গভর্নমেন্ট। তো সেটাকে তুমি তো বেসরকারি স্কুলে পড়াশোনা করেছো, তুমি বলছো সেখান থেকে আজ যখন তুমি সরকারি পরিকাঠামোগুলো দেখছো, সরকারি বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো দেখছো, দিনের পর দিন সরকারি স্কুলে তালা পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ বেসরকারি স্কুলে ভর্তি হতে ছেলে মেয়েদের বাধ্য হচ্ছে, কি মনে হয় এটা কি বেসরকারিকরণের দিকের একটা রাস্তা যাচ্ছে? আমার তো এটা মনে হয়, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত খবর কাগজের ফ্রন্ট পেজে বিভিন্ন গ্রুপস অফ স্কুলস, নারায়ণা হতে পারে, আরও অন্যান্য স্কুল আছে যারা অ্যাড দিচ্ছে ভরে ভরে। একদিকে সরকার ইচ্ছে করে এমন পরিকাঠামোর বাজে হাল করছে যে সেগুলো স্কুলগুলো ভেঙে পড়ছে, ছেলে মেয়েদের মানে যদি বাবা মায়ের বিত্ত খানিক ভালো হয় তাহলেই আর তারা সেখানে দেবে না। আর অন্যদিকে এই সমস্ত যে বেসরকারি স্কুল, তার প্রসার বেড়েই চলেছে। তো এটা একটা পরিকল্পনা মাফিকই আমার মনে হয় যে সরকারিকে যে মানে শিক্ষাকে বেসরকারিকরণ করার পক্ষে একটা। তুমি কি ছোট থেকে বেসরকারি স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ, আমি একদম নার্সারি থেকে বেসরকারি। তোমার বন্ধু বান্ধব নিশ্চয়ই আছেন যারা সরকারি স্কুলে? হ্যাঁ, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই।
তোমার নিজস্ব কি মতামত যে এই সরকারি স্কুলের পরিকাঠামো যদি ঠিক করতে হয়, সুস্থ পরিকাঠামো গড়ে তুলতে হয়, তাহলে কি কি করা উচিত? সুস্থ পরিকাঠামো গড়ে তুলতে গেলে প্রথমত তো তাদের একটা নিয়ম শৃঙ্খলা ঠিকঠাক করা, যারা টিচারই করবেন তাদেরকে ঠিকমতো টাকা পয়সা দেওয়া, তাদের বিল্ডিংগুলোকে ঠিক করা, তাদের বিভিন্ন যে ল্যাব ইকুইপমেন্টস থেকে শুরু করে। একটা জিনিস বলতে চাই, সরকারি স্কুল মানে কিন্তু তারা বেস্ট কোয়ালিটির শিক্ষক পাচ্ছেন। কারণ কি আমরা যখন বেসরকারি স্কুলে পড়েছি আমাদের স্যার টিচারদের কাছে আমরা শুনেছি সরকারি স্কুলে পেয়ে গেলে তো ভালো হতো। মানে যারা মোটামুটি সরকারি স্কুলের শিক্ষকরা বলেন, হ্যাঁ, মানে যারা মোটামুটির উপর দিয়ে সরকারি স্কুলে পাননি, সেটা আমরা এইবারে যদি দেখি তো এসএসসি টেট এই সমস্ত হয়নি বলে পাননি, বাট সাধারণত যারা পাননি তারা কিন্তু বেসরকারি স্কুলে পড়াতে যাচ্ছেন। তো যদি কিছু করা যায়, সেখানে যদি টাকা ঢালা হয়, সেখানে যদি পরিশ্রম প্ল্যানিং দেওয়া হয়, অনেক ভালো কোয়ালিটি বেরিয়ে আসতে পারে। এটাই ব্যাপার। তোমরা তো সকলেই জেনজি, যাদের সঙ্গে আমি এখন সকলের সঙ্গে কথা বলতে শুরু করেছি এখানে এসে আসার পর থেকে। কি মনে হচ্ছে যে এই জেনজি আন্দোলন এরপর কোন দিকটা যাবে, বা এর পরবর্তী দিক কোনটা? জেনজি বা তরুণ প্রজন্ম কিন্তু চিরকালই হচ্ছে সততা বা প্রতিবাদ বা কি বলবো, রাইটিয়াসনেস, মোরালিটির একটা স্তম্ভ। তারা ঠিক কুটিলতা জটিলতা অতটা জানে না, তারা করাপশনের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাদের মধ্যে ঠিক ভুলের বোধটা স্পষ্ট থাকে। তো সেই জন্য আমরা আমাদের স্বাধীনতা আন্দোলন দেখলেও সেখানে ছাত্রদের বিপুল অংশগ্রহণ দেখতে পাবো, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এবং প্রেসিডেন্সি থেকেও অনেকে এরকম আছেন। তো জেনজিরা যে ক্ষমতাকে প্রশ্ন করবে, কারণ জেনজিরা এই মুহূর্তে তরুণ প্রজন্ম, তারা দেখছে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। তারা দেখছে আগের জেনারেশন যারা ছিল তারা অনেকেই মুখ বুজে মেনে নিয়েছে, কারণ এটাই হয়ে এসছে। কিন্তু আমরা প্রশ্ন করছি যে না, কেন এটাই হয়ে এসছে? এটা তো হয়ে আসার কথা নয়। এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের সরকার তো আমাদের হয়ে কাজ করবে। সরকারের ভয়ে আমরা কেন চুপ করে বসে থাকবো? তো এই জন্যেই হয়তো বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং আমার মনে হয় না যে সমস্ত জায়গার জেনজি মুভমেন্টটাকে এক সূত্রে গেঁথে দেওয়া সঠিক, কারণ বিভিন্ন মানে সোশিও পলিটিক্যাল, ইকোনমিক বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এই প্রোটেস্টগুলো হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে যেমন শিক্ষা ব্যবস্থার অবনতিটা একটা বারুদে স্তূপে স্ফুলিঙ্গ ছিল, কারণ আমাদের ক্ষোভটা বহুদিন থেকে জমছিল বিভিন্ন কারণে, যে শিক্ষার অবনতি, প্রাইভেটাইজেশন, কর্মসংস্থানের অভাব, এই সমস্ত কারণে ক্ষোভটা জমছিল তরুণ প্রজন্মের মধ্যে। তাদের এই নিট স্ক্যামটা এবং সিজেআই এর রিমার্কটা যে আমরা ককরোচ, যে আমরা ককরোচ কেন হতে যাব? আমরা কি বেকার এমনি নিজের ইচ্ছে বসে আছি? আমাদের বেকার করে তো সরকার রেখেছে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা তো সরকার করতে পারেনি, তাহলে সরকার আমাদের ককরোচ বানিয়েছে। তো এই ক্ষোভটার থেকে এই আগুনটা জ্বলে উঠেছে, এবং আমার মনে হয় এটা ক্ষমতাকে একটা ধাক্কা দিয়েছে যে আবার যদি তোমরা ভুলে যাও যে তোমরা আমাদের পাবলিকের সার্ভেন্ট, তাহলে আমরা আবার গর্জে উঠব। তারা জানেন শিক্ষা দিয়েই অশিক্ষাকে দূর করা যায়। প্রেসিডেন্সির আনাচে কানাচে এখনো পর্যন্ত বিপ্লবের গন্ধ, এবং সেখানে বিদ্রোহ শুধুমাত্র তারুণ্যের চোখে উকি মারছে এমন নয়, অধ্যাপকরাও কিন্তু তারুণ্যদের, এই তরুণদেরকে শেখাচ্ছেন নতুন দেশ, নতুন রাজ্য গড়ে তোলার গল্প। যে দেশের স্বপ্ন তারা জন্ম থেকেই দেখে আসছে, শুনে আসছে মা বাবার মুখে, ঠাকুরদা ঠাকুমার মুখে। সেই দেশ কি আমরা পাবো? সেই দেশ কি গড়ে উঠবে আবারও এই যে জেনজি আন্দোলন বা এই যে নবপ্রজন্মের যে আন্দোলন সারা ভারতবর্ষ দেখলো, সেই আন্দোলনের হাত ধরে?